ক্যারিয়ারের প্রলোভন দেখিয়ে এই মেয়েটাকে ধর্ষণ করে একজন নামকরা মুভি ডিরেক্টর। সেই অপরাধে তার সাজা হয় 10 বছরের জেল। কিন্তু একজন তুখোর ক্রিমিনাল লয়ার যখন স্টাডি করে বুঝতে পারে যে কাহিনী অন্য কিছু, তখন সে তার পুরো ক্যারিয়ারের রিস্ক নিয়ে নেমে পড়ে আসল জাস্টিস দিতে। তবে ইনভেস্টিগেশন যত সামনে আগায় ততই যেন মনে হয় আসলেই আইনের চোখ সত্যি বাধা। তো সেই পুরো রহস্যময় সত্য ঘটনার আদি আদ্যপন্ত জানাতে নিয়ে এলাম সেকশন 375 মুভির এক্সপ্লেনেশন। মুভিটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই মুভি তোমাকে নতুন করে অনেক কিছুই ভাবতে বাধ্য করবে। তো চলো শুরু করা যাক। মুভি শুরু হয় এক ল কলেজের লেকচার দিয়ে, যেখানে দেখা যায় তরুণ সালোজা নামের একজন তুখোর ক্রিমিনাল লয়ার খুব সিরিয়াসলি স্পিচ দিচ্ছে। তার চেহারায় একটা অদ্ভুত গাম্ভীর্য আর কথায় মারাত্মক একটা ধার লুকিয়ে আছে। তার মতে আইন আর ন্যায় বিচার কখনো এক জিনিস নয়, বরং এ দুটো সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। সে 2012 সালে সে ভয়ঙ্কর নির্ভয়া কেসের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে বলে যে নাবালক হওয়ার কারণে ওই গ্যাংয়ের সবচেয়ে নিষ্ঠুর অপরাধী কিন্তু মাত্র 3 বছর জেল খেটে বেরিয়ে যায়, কেননা তার 18 বছর হতে আরো 3 মাস বাকি ছিল। তাই তো আইনের খাতায় ওই ধর্ষকের বয়স তখনও 18 বছর না হয় তাকে জুভেনাইল কোর্টে বিচার করে খুব সহজেই 3 বছরের জেল দিয়ে ছেড়ে দেওয়া হয়। তার মানে তো বুঝতেই পারছো, আইন আর ন্যায় বিচার সবসময় এক হয় না। তো এমন জঘন্য রায়ের কথা শোনার পর একজন ল স্টুডেন্ট বেশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সে কিছুটা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে বসে, স্যার আপনি নিজে একজন লয়ার হয়ে এমন কথা কিভাবে বলতে পারেন? তখন তরুণ খুব ঠান্ডা গলায় জবাব দেয়, আমি ন্যায় বিচারের জন্য লড়ি না, আমি শুধু আইনের জন্য কোর্টে দাঁড়াই। কেননা তার কাছে ন্যায় বিচার হলো একটা বায়বীয় ধারণা, আর আইন হলো সবার চোখের সামনে থাকা নিরেট একটা ফ্যাক্ট। এখানে তরুণের কথায় তুমিও হয়তো স্পষ্ট বুঝতে পারছো যে তার ফিলোসফি কতটা ডিপ আর সত্যসন্ধানী। যাই হোক, এই পরিস্থিতি থেকে মুভির সিন শিফট হয় 8 জুলাইয়ের একটা সকালে। আঞ্জলি নামের এক অতি সাধারণ ও লাজুক মেয়েকে আমরা স্ক্রিনে দেখতে পাই, যে কিনা মুভির অ্যাসিস্ট্যান্ট কস্টিউমার ডিজাইনার হিসেবে কাজ করে। এখানে দেখা যায় সে তার সিনিয়র ডিজাইনারের নির্দেশে মুভি ডিরেক্টর রোহান খুরানার একটা বিলাসবহুল ফ্ল্যাটে আগামী শুটিং এর জন্য কিছু কস্টিউম দেখাতে এসেছে। ডিরেক্টর রোহান এমনিই বেশ রকচটা আর অ্যারোগেন্ট টাইপের মানুষ। তার চোখের চাহনিতে সবসময় একটা শার্প জিনিস লুকিয়ে থাকে। এদিকে মেয়েটা যখন বিশাল ওই ফ্ল্যাটের ভিতরে ঢোকে, তখন চারিপাশের নীরবতা যেন এক বিপদের ইঙ্গিত দেয়। তো এখানে এসে সে ডিরেক্টরকে একটা কালো জ্যাকেট দেখায়, যেটা তার নেক্সট মুভির কস্টিউম হবে। কিন্তু ডিরেক্টর রোহান জানায় সে যেমন ট্রান্সপারেন্ট ড্রেস খুঁজছে এটা তেমন নয়, তাই আরো সি থ্রু বা ট্রান্সপারেন্ট ড্রেস তার লাগবে। কিন্তু আঞ্জলি তখন একটু ভয়ে ভয়ে বোঝানোর চেষ্টা করে যে ওটাই সি থ্রু জ্যাকেট। আর ঠিক তখনই রোহান তাকে একটা অদ্ভুত নির্দেশ দিয়ে বসে। সে সোজা আঞ্জলির দিকে তাকিয়ে বলে, জ্যাকেটটা তোমার নিজের গায়ে পরে আমাকে দেখাও। এমন একটা কথা শুনে মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সে বুঝে যায় রোহানের আসল ইন্টেনশন। আর এর ঠিক পরে আমরা দেখতে পাই রোহানের আসল চরিত্র, যা দেখে বুঝতে বাকি থাকে না যে সে আঞ্জলিকে জোর করে ধর্ষণ করছে। এদিকে কিছুক্ষণ পর আঞ্জলিকে সম্পূর্ণ বিধ্বস্তভাবে নিজের বাসায় ফিরে আসতে দেখা যায়। তার এই করুণ দশা দেখে তার ভাইয়ের চোখ কপালে ওঠে। সে অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কেউ কি কিছু করেছে? আঞ্জলি তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তার সমস্ত ঘটনা খুলে বলে। এমন নিষ্ঠুর কথা শুনে তো তার ভাইয়ের পা থেকে মাটি সরে যায়। কিন্তু এদিকে দেখা যায় রোহান খুরানা নিজের ফিল্ম সেট নিয়ে খুব রিল্যাক্স মুডে বসে নতুন একটা সিনের শুটিং চালাচ্ছিল। তবে ঠিক তখনই পুলিশ এসে কোনো আগাম নোটিশ ছাড়াই তাকে রেপ চার্জে অ্যারেস্ট করে সোজা থানার দিকে রওনা দেয়। আর এভাবে একটা হাই প্রোফাইল ক্রাইমের খবর মুহূর্তেই পুরো দেশের মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তো পুলিশ আঞ্জলিকে তার স্টেটমেন্ট রেকর্ড করার পর মেডিকেল এক্সামিনেশনের জন্য দ্রুত একটা হসপিটালে নিয়ে আসে। সেখানে কোনো লেডি ডক্টর না থাকায় মেল অফিসারই তাকে চরম অস্বস্তিকর সব প্রশ্ন করতে শুরু করে। সে খুব তাচ্ছিল্যভাবে মেয়েটাকে জিজ্ঞেস করে, অ্যাসল্টের সময় তুমি ঠিক কোন পজিশনে ছিলে, কিংবা তুমি কি আগে থেকে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলে কিনা? শুধু তাই নয়, সে আরো জানতে চায় যে মেয়েটা লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিনা। একবার ভেবে দেখো, একটা মেয়ে এমন একটা ট্রমার ভিতর দিয়ে যাওয়ার পরেও এই ধরনের প্রশ্ন তাকে কতটা ভয়ঙ্কর ওয়েতে মানসিকভাবে ভেঙে দেয়। আঞ্জলি তখন কাঁদতে কাঁদতে সেই অবমাননাকর প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য হয়। যাই হোক, এর কিছুদিনের মধ্যেই সেশন কোর্টে এই চাঞ্চল্যকর কেসটার প্রথম শুনানি শুরু হয়। কোর্টে সমস্ত মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্ট আর আঞ্জলির স্টেটমেন্ট বিচার করে ওই ডিরেক্টরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে রায় শোনার পর পুলিশি পাহারায় জেলের পথে রওনা হওয়ার সময় রোহান তার স্ত্রী কায়নাজকে খুব সিরিয়াস একটা কথা বলে। সে ফিসফিস করে বলে, কায়নাজ, আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। ওরা আমার মেডিকেল রিপোর্টে ডিএনএ রেজাল্ট ইচ্ছে করে ম্যানুপুলেট করেছে। আর এই একটা মাত্র ডায়লগে পুরো গল্পের মোড় ঘুরে এক নতুন সাসপেন্স তৈরি হয়। এবার মুভির সিন শিফট হয় একটা অভিজাত ল চেম্বারে, আর এখানে আবারও দেখা মেলে সেই তুখোর লয়ার তরুণ সুলাজের। আসলে সে ইতিমধ্যেই রোহান খোরানার কেস ফাইল স্টাডি করছে। মূলত রোহানের স্ত্রী কায়নাজ খুব আপসেট অবস্থায় আগে থেকেই তাকে এই কেস লড়ার জন্য রিকোয়েস্ট করে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তরুণের স্ত্রী সেখানে এসে তাকে এই কেসটা নিতে বারণ করে, কারণ লোকটা অলরেডি একজন কনভিক্টেড রেপিস্ট। একবার চিন্তা করো, পুরো দেশ যাকে রেপিস্ট হিসেবে গালমন্দ করছে তার পক্ষে কোর্টে লড়াটা একজন লয়ারের ক্যারিয়ারের জন্য কতটা রিস্কি হতে পারে। কিন্তু তরুণ খুব ক্যাজুয়াল ভঙ্গিতে জানায় যে দোষী সাব্যস্ত হলেও একজন আসামি লিগ্যাল ডিফেন্স পাওয়ার পূর্ণ সাংবিধানিক অধিকার আছে। সে তার স্ত্রীকে ইমার্জেন্সি পিরিয়ডের উদাহরণ দিয়ে বোঝায় যে ট্রায়াল ছাড়া কাউকে জেলে পড়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ফলে সে প্রচুর টাকার বিনিময়ে হাইকোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে জেলের ভিতরে রোহানকে দেখা যায় বেশ ডেসপারেট আর পাগলের মতো অবস্থায়। সে জেলের দেওয়ালে মাথা ঠুকে নিজের কপাল ফাটিয়ে ফেলে, যা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভুগছে। তখন তরুণ সেখানে এসে তাকে কড়া ভাষায় ওয়ার্নিং দেয় যাতে সে বিচারকদের সামনে আর কখনো এমন টেম্পার বা ইমোশন না দেখায়। রোহান তখন তরুণের কাছে দাবি করে বলে যে তার মেডিকেল রিপোর্টগুলো কেউ ইচ্ছে করেই বদলে দিয়েছে, কিন্তু তরুণ তাকে পরিষ্কার বলে দেয় শুধুমাত্র হিউম্যান স্পাম বা ডিএনএ রিপোর্ট কেউ চাইলে ম্যানুপুলেট করতে পারে না, কারণ মানুষের স্পাম কোনো পানের পিক নয় যে কেউ তুলে অন্য জায়গায় ফেলে দেবে। তাই তরুণ তাকে সব কথা সত্য বলতে বলে যেন সে কোর্টে একটা শক্ত ডিফেন্স দাঁড় করাতে পারে। যাই হোক, এরপর বম্বে হাইকোর্টের একটা বিশাল এজলাসে কেসটার আপিল শুনানি শুরু হয়ে যায়। কোর্টের বাইরে তখন মিডিয়া আর সাধারণ মানুষের মধ্যে তুমুল বিক্ষোভ চলছে, যারা রোহানের ফাঁসির দাবি তুলেছে। ভেতরে জাজ হিসেবে উপস্থিত রয়েছে জাস্টিস ইন্দ্রাণী ভাস্কর এবং জাস্টিস মাদোয়াকার, যাদের সামনে মিথ্যে বলে পার পাওয়াটা বেশ কঠিন। কিন্তু ঠিক তখনই কোর্টে এন্ট্রি নেয় এই কেসের পাবলিক প্রসিকিউটর হিরাল গান্ধী, আর তাকে দেখেই তরুণ অনেক অবাক হয়ে যায়। আসলে এই হিরাল ছিল তরুণের পুরাতন স্টুডেন্ট এবং একসময় জুনিয়র লয়ার। এখন সেই কিনা তার বিপক্ষে লড়াই করতে এসেছে, এটা ভেবে তরুণ অনেক বেশি অবাক হয়। আসলে মেয়েটা এতটাই ব্রিলিয়ান্ট যে সবাই ধারণা করেছে সে হয়তো মহারাষ্ট্রের প্রথম নারী অ্যাডভোকেট জেনারেল হতে যাচ্ছে। মানে বুঝতেই পারছো, গুরু আর শিষ্যের মাঝে এখন একটা মারাত্মক লিগ্যাল ব্যাটেল শুরু হবে। এবার হিরাল খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে তার ওপেনিং স্টেটমেন্ট দেওয়া শুরু করে। সে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা তুলে ধরে জানায় যে 98% রেপ কেসে ভিকটিম তার আক্রমণকারীকে আগে থেকেই চেনে। সে সরাসরি রোহান খোরানার দিকে আঙ্গুল তুলে দাবি করে যে সে নিজের পাওয়ার আর পজিশনের অপব্যবহার করে আঞ্জালির জীবন ধ্বংস করেছে। একবার ভেবে দেখো, একটা মেয়ে যখন তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে যায় তখন এমন একটা ঘটনা তার পুরো পৃথিবীকে কিভাবে এলোমেলো করে দেয়। সে আরও জানায় যে দেশের রেপ কনভিকশনের রেট মাত্র 25% হওয়ার কারণে অপরাধীরা সহজে পার পেয়ে যাচ্ছে। তাই তো হিরাল কোর্টের কাছে জোরালো আবেদন করে যেন রোহানকে অন্তত 20 বছরের শাস্তি দেওয়া হয়। কিন্তু তরুণ সুলাচা তার সিট থেকে উঠে একদম শান্ত গলায় হিরালের এই ইমোশনাল যুক্তিগুলো খণ্ডন করতে থাকে। সে পাল্টা ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে ইন্ডিয়াতে রেপ রেট 1.8 হলেও উন্নত দেশগুলোতে সেটা 27.3%। সে জাজদের সামনে জোরালোভাবে দাবি করে যে 200 বছর ধরে আমাদের শাসন করা ব্রিটিশদের দেশে কনভিকশন রেট মাত্র 7%। তাই যেন তার দেশকে রেপের ক্যাপিটাল বলে অপমান করা না হয়। তরুণ আরও দাবি করে জানায় যে আঞ্জালি আসলে মেয়েদের সুরক্ষার জন্য তৈরি করা আইনেরই একটা চরম অপব্যবহার করতে চাইছে, কারণ পুলিশ এই কেসে খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স বা চেইন অফ কাস্টাডিতে মারাত্মক গাফিলতি করেছে, যা সে প্রমাণ করেই ছাড়বে। ফলে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তরুণ বুঝিয়ে দেয় যে সে ইমোশনের বদলে একদম ফ্যাক্ট আর লজিক দিয়ে খেলা শুরু করবে। তো প্রথম দিনের ওপেনিং স্টেটমেন্টের পর জাজরা একটা শর্ট ব্রেক দেয়, আর এরপরে শুরু হয় আসল সাসপেন্স। ব্রেকের সময় তরুণ আর হিরালের মাঝে ক্যাজুয়াল লাঞ্চ আড্ডা হয়, যেখানে তারা হিরালের প্রোগ্রেসিভ স্বামী আর রান্নাবান্না নিয়ে কিছুটা মজা করে। এরপর কোর্ট আবারও বসলে হিরাল ভিকটিম আঞ্জালিকে সাক্ষ্য দেওয়ার জন্য কার্ড
কাঠগড়ায় দাঁড় করায়। যেহেতু এটা একটা সেন্সিটিভ রেপ কেস, তাই জাজদের নির্দেশে কোর্টরুম থেকে বাকি সবাইকে বের করে দিয়ে ইন ক্যামেরা ট্রায়াল শুরু হয়। প্রসিকিউটর হিরাল তাকে খুব নরম সুরে 8 জুলাই সেই সকল ঘটনা খুলে বলতে বলে। আঞ্জলি তখন কাঁপা কাঁপা গলায় জানায় যে সে নিজ ইচ্ছায় ওই ফ্ল্যাটে যায়নি, বরং সিনিয়র ডিজাইনারের নির্দেশেই সেখানে কস্টিউম দেখাতে গিয়েছিল। এরপর সে ফ্ল্যাটের ভিতরে সেই অন্ধকার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ওঠে। সে জাজের সামনে কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে বারবার না করেছিলাম, আমি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। যাই হোক, আঞ্জলি আরও জানায় যে সে নিজেকে বাঁচানোর জন্য রোহানকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু রোহান তখন উল্টো তাকে খুব জোরে আঘাত করে বসে। হিরাল তখন জেরা করে জানতে চায় যে এরপরে ঠিক কী ঘটেছিল। তখন আঞ্জলি চরম আতঙ্কের সাথে বলে, সে আমার বেল্ট ধরে টানতে টানতে আমাকে জোর করে বেডরুমের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এরপরে জঘন্য ঘটনার কোনো বিস্তারিত বর্ণনা সে মুখে দিতে পারে না, শুধু বলে যে এরপর সে একটা মৃত লাশের মতো সেখানে পড়েছিল। ফলে আঞ্জলির এই ভয়ানক স্টেটমেন্টের পরপরই হিরাল কোর্টে সে মেডিকেল রিপোর্টগুলো পেশ করে, যেখানে স্পাম আর ইনার থাইয়ের ইনজুরির কথা পরিষ্কারভাবে লেখা ছিল। এই সব কিছু শোনার পর তরুণ সুলাচার ইনভেস্টিগেশন অফিসার মিলান্দো কাসলেকে সরাসরি কাঠগড়ায় ডেকে আনে। লোকটার চেহারায় তখন একটা অদ্ভুত ওভার কনফিডেন্স কাজ করছিল, যেন সে আইনের সব ফাঁক ফোকর খুব ভালো করেই জানে। এবার তরুণ তাকে জেরা করতে শুরু করে বলে যে ঠিক কখন সে এই রেপ কেসের ইনফরমেশন পেয়েছিল। কাসলে বেশ নর্মালভাবেই জানায় যে 8 জুলাই দুপুর 1টার সময় আঞ্জলি থানায় এসে কমপ্লেন দায়ের করে। এটা শুনে তরুণ তখন খুব শান্ত গলায় জানতে চায় যে কেন সে অভিযোগ পাওয়ার 6 ঘন্টা পেরিয়ে গেলেও রোহানকে অ্যারেস্ট করতে যায়নি, যেখানে নতুন গাইডলাইন অনুসারে তার তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার কথা ছিল। এই কথা শুনে কাসলে তখন কিছুটা আমতা আমতা করে নিজের স্টেটমেন্ট রেকর্ডের একটা খোড়া অজুহাত দেখায়, কিন্তু তরুণ শক্ত এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেয় যে স্টেটমেন্ট আসলে একজন লেডি অফিসার নিচ্ছিল। যাই হোক, তরুণ এবার কোর্টের সামনে কাসলের আসল মুখোশটা পুরোপুরি টেনে ফেলে। সে কল রেকর্ড দেখিয়ে প্রমাণ করে যে কাসলে সেদিন থানার সামনের একটা সিগারেটের দোকান থেকে রোহানকে 3 বার কল করেছিল, আর এখানেই সে রোহানকে ব্ল্যাকমেইল করে প্রথমে 20 লাখ এবং পরে 50 লাখ টাকা ঘুষ দাবি করে। এখন রোহান সে বিপুল অঙ্কের টাকা দিতে সরাসরি অস্বীকার করলে কাসলে ইচ্ছাকৃতভাবে দেরি করে সন্ধ্যায় তাকে শুটিং সেট থেকে অ্যারেস্ট করতে যায়। শুধু তাই নয়, লোকটা সম্পূর্ণ বেআইনিভাবে রোহানের ফোন সিজ করে 2 দিন নিজের কাছে লুকিয়ে রাখে, কারণ সে খুব চালাকির সাথে ওই ফোন থেকে ব্ল্যাকমেল করা সমস্ত কল রেকর্ড মুছে ফেলতে চেয়েছিল। তবে এই কাহিনী তো কেবল শুরু, কেননা ঠিক এরপরেই তরুণ এই কেসের সবচেয়ে বড় বোমাটা ফাটায়, আর এইটা শুনে পুরো কোর্টরুম একদম স্তব্ধ হয়ে যায়। সে কাসলেকে চেপে ধরে জিজ্ঞেস করে যে কেন সে রোহানের বেডশিট আর আঞ্জলির মেডিকেল স্যাম্পলগুলো ফরেন্সিকে পাঠাতে 5 দিন দেরি করেছে। কাসলে তখন অত্যন্ত হাস্যকর একটা এক্সকিউজ দিয়ে বলে যে ভিআইপি মুভমেন্টের কারণে নাকি তারা অনেক ব্যস্ত ছিল, ফলে এই দীর্ঘ 5 দিন ওই অমূল্য প্রমাণগুলো সম্পূর্ণ অনিরাপদভাবে পুলিশের হেফাজতে অযত্নে পড়ে থাকে। তখন তরুণ জাজদের সামনে অত্যন্ত জোরালো দাবি তোলে যে এই কেসের চেইন অফ কাস্টাডি পুরোপুরি ব্রেক হয়ে গেছে, কেননা কাসলের মতন একজন দুর্নীতিগ্রস্ত অফিসার চাইলে ওই 5 দিনে ডিএনএ প্রমাণগুলোর সাথে যে কোনো ধরনের ট্যাম্পারিং করতে পারত। তাই তো সে অবিলম্বে রোহান খোরানাকে এই ফেক এবং সাজানো কেস থেকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানায়। এদিকে জাজরা কিছুটা সময় ব্রেক নিয়ে এই মারাত্মক পয়েন্টটার উপরে নিজেদের মধ্যে গভীর ডিসকাশন করতে থাকে। কোর্টের বাইরে সবাই তখন ভাবছিল যে রোহান হয়তো এই পুলিশি গাফেলতির টেকনিক্যাল গ্রাউন্ডে খুব সহজে খালাস পেয়ে যাবে, কিন্তু বিচারকরা ফিরে এসে রায় দেয় যে কাসলের ডিউটিতে চরম গাফিলতি করলেও তার আসলে ডিএনএ ট্যাম্পারিং করার মতন কোনো সায়েন্টিফিক নলেজ নেই। ফলে তারা ফরেন্সিক রিপোর্টগুলো বাতিল করে না, বরং রোহানের ইমিডিয়েট জামিনও রিজেক্ট করে বসে, যার ফলে তরুণের কাছে এই অপ্রত্যাশিত জাজমেন্টটা ভীষণ হতাশজনক এবং ক্যারিয়ারের জন্য একটা বড় ধাক্কা লাগে। সে কোর্টের বাইরে ব্রেক টাইমে যখন লাঞ্চ করছিল তখন হিরাল সেখানে এসে তাকে খোঁচা দিতে ছাড়ে না। তরুণ তখন তাকে ডাল ভাতের একটা অসাধারণ লজিক দিয়ে বোঝায় যে কোর্ট রুমে আসলে সবাই নিজের প্রমোশন আর ক্যারিয়ারের জন্যই লড়ছে, আর ন্যায় বিচার তো হলো প্লেটের সাইডে পড়ে থাকা দইয়ের মতো।
এবার পরের শুনানিতে তরুণ সম্পূর্ণ একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে অ্যাটাক করতে থাকে। সে সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে যে আঞ্জালি রোহানের ফ্ল্যাটে ঢোকার পর কাজের মেয়ে সাভি মাত্র 22 মিনিটের জন্য বাইরে গিয়েছিল। তার মানে এই 22 মিনিটের ভেতরেই রেপ সহ ওই বিশাল ফ্ল্যাটে যাবতীয় ঘটনা কোনোভাবে ঘটাতে হবে। তরুণ তখন প্রসিকিউশন এক্সিবিট হিসেবে আঞ্জালির পর্নে সেই টাইট ফিটিং জিন্সটা সবার সামনে তুলে ধরে। সে জাজের পারমিশন নিয়ে কোর্টের ভিতরে ঠিক এই রকম জিন্স প্যান্ট পরে সেটা আবারও খুলে দেখানোর প্র্যাকটিক্যাল ডেমো দিতে বলে। কোর্টরুমের সবাই তখন পিনপতন নীরবতায় অবাক হয়ে দেখছিল যে নর্মাল অবস্থায় একটা টাইট জিন্স খুলতেও ঠিক কতটা সময় আর শারীরিক এফোর্টের দরকার হয়। এভাবেই তরুণ খুব সুকৌশলে জাজদের সামনে তার মাস্টারমাইন্ড লজিকটা একদম জলের মতো পরিষ্কার করে দেয়। সে ভরা কোর্টে প্রশ্ন রাখে, একজন মেয়ে যখন নিজের সর্বশক্তি দিয়ে রেসিস্ট করছিল তখন একটা ছেলের পক্ষে কি এক হাতে এমন টাইট জিন্স খুলে ফেলা সম্ভব? এর উপর ওই 22 মিনিটের মধ্যে তাকে সিডিউস করা, জোর করে বেডে নেওয়া, রেপ করা এবং আবারও সেই জিন্স প্যান্ট পরানোটা পুরোই অসম্ভব একটা ব্যাপার। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এত অল্প সময়ে এতগুলো ফিজিক্যাল কাজ করা কোনোভাবে প্র্যাকটিক্যাল নয়। বরং ঘটনাটা যদি দুজনের পূর্ণ সম্মতিতে হয়ে থাকে তবে এই 22 মিনিটের টাইম লাইনটা পারফেক্টলি মিলে যায়। তো বুঝতেই পারছো, তরুণের এই ভয়ানক ধারালো যুক্তি শুনে প্রসিকিউটর হিরালের মুখ তখন একদম ফ্যাকাশে হয়ে পড়ে। কেননা সে খুব ভালো করে বুঝতে পারছিল যে তার তিলে তিলে সাজানো তাসের ঘরটা এবার ভাঙতে শুরু করেছে। এখন কোর্টরুমের থমথমে পরিবেশের মাঝে তরুণ তার পরবর্তী তুরুপের তাসটা সবার সামনে ছুড়ে দেয়। সে ইনভেস্টিগেশন অফিসার কাসলেকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে রোহানের নখের ভিতরে কোনো স্যাম্পল সহ চেক করেছিল কিনা। কাসলে তখন নার্ভাস হয়ে জানায় যে সে নখ চেক করতে একদম ভুলে গিয়েছিল। মানে কি আর বলবো, এমন একটা হাই প্রোফাইল রেপ কেসে পুলিশ এত বড় ফরেন্সিক প্রমাণ চেক করতে কিভাবে ভুলে যেতে পারে। তো তখন তরুণ কোর্টের সামনে আঞ্জালির মেডিকেল রিপোর্ট পেশ করে একটা চমকপ্রদ প্রমাণ দেখায়। সেখানে দেখা যায় যে আঞ্জালির নখের ভেতরে ঠিকই রোহানের স্কিন আর রক্তের স্যাম্পল পাওয়া গেছে। কারণ আঞ্জালি নিজেই পুলিশের কাছে স্বীকার করেছিল যে সে রেসিস্ট করার সময় রোহানকে শক্ত করে খামচে দিয়েছিল। তো এবারই ঘটে আসল কাহিনী। তরুণ এবার কোর্টের বিশাল স্ক্রিনে রোহানের পিঠের খামচির ছবিগুলো সবাইকে খুব ভালো করে দেখতে বলে। সে জাজদের খুব লজিক্যালি বোঝায় যে কেউ যখন নিজের ইচ্ছের বিরুদ্ধে রেপিস্টকে রেসিস্ট করে তখন সাধারণত তার বুক বা কাঁধের সামনের দিকে খামচি দেওয়ার দাগ থাকে, কিন্তু রোহানের খামচির দাগ ছিল পিঠের দিকে। আর ওই গভীর আঁচড়ের দাগগুলো পরিষ্কার প্রমাণ করে দেয় যে আঞ্জালি তাকে দূরে ঠেলে দিচ্ছিল না, বরং আবেশের বশে সে তাকে কাছে টেনে নিচ্ছিল। কেননা এমন দাগ শুধুমাত্র কোনো প্যাশনেট বা চরম ইন্টেন্স ইন্টিমেসির সময় তৈরি হতে পারে। ঠিক এই যুক্তির পরেই তরুণ পুরো কোর্টে নির্দ্বিধায় স্বীকার করে নেয় যে রোহান আর আঞ্জালির মাঝে শারীরিক সম্পর্ক হয়েছিল, তবে সেটা হয়েছিল আঞ্জালির পূর্ণ সম্মতিতে। কেননা তাদের মধ্যে আগে থেকেই একটা রিলেশনশিপ ছিল। এই সব শুনে হিরাল তখন নিজের কেস বাঁচাতে পাল্টা যুক্তি দিয়ে বলে যে আঞ্জালির ইনার থায়ের ভেতরের আঘাতগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে এটা কোনো সম্মতিপূর্ণ নয়, বরং একটা ব্রুটাল রেপ ছিল। এখন হিরালের এমন জোরালো যুক্তির পর কোর্টের ভিতরের গুমট পরিবেশ আবার থমথমে হয়ে যায়। ফলে জাজরা সাময়িকভাবে ওই দিনের মতন কেস শুনানি মুলতবি ঘোষণা করে। তবে তরুণ কিন্তু এত সহজে হাল ছেড়ে দেয় না। আর এদিকে কোর্টের বাইরে তরুণের জুনিয়ররা আঞ্জালির প্রতিবেশী সুজাতা কাম্বালের কাছ থেকে একটা চমকপ্রদ গোপন তথ্য পেয়ে যায়। আসলে ওই নারী পুলিশকে জানিয়েছিল যে 8 জুলাই দুপুরে আঞ্জালি যখন রিক্সা থেকে নামে তখন তাকে একদম সুস্থ দেখা যাচ্ছিল। মেয়েটার শরীরে তখন কোনো মারধরের চিহ্নও ছিল না। এই বিষয়টা সত্যি খুব অদ্ভুত। তাই তো তরুণ তার পরবর্তী মাস্টার প্ল্যান সাজিয়ে আঞ্জালির রকচটা ভাই প্রমোদকে কোনো আগাম নোটিশ ছাড়াই সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলে। সে প্রমোদের হাতের মুক্তার আংটি দেখে খোঁচা মেরে জিজ্ঞেস করে যে এটা তার রাগ কন্ট্রোল করতে কোনো সাহায্য করে কিনা। আসলে তরুণ খুব ভালো করে জানতো যে রেপ হওয়ার খবর শুনে প্রমোদ রাগের মাথায় নিজের বোনের উপরেই চড়াও হয়েছিল। তো তরুণ কোর্টের সামনে তাকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে বলে যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিলে তার 7 বছরের জেল হতে পারে।
তখন প্রমো জেরা সামলাতে না পেরে অবশেষে স্বীকার করে নেয় যে সে রাগের মাথায় আঞ্জলিকে প্রচণ্ড মারধর করেছিল। কেননা এই সমাজে কোনো ছেলের ক্রাইমের চেয়ে একটা মেয়ের রেপ হয়ে বাড়ি ফেরাটা পরিবারের জন্য বেশি অপমানের চোখে দেখা হয়। এভাবেই প্রমোদের এই অপ্রত্যাশিত কনফেশনটা পুরো কোর্টরুমের সমীকরণ মুহূর্তের মধ্যেই উল্টে দেয়। ফলে তরুণ সাথে সাথেই আঞ্জলিকে আবারও কাঠগড়ায় ডেকে জানতে চায় যে কেন সে পুলিশের কাছে তার ভাইয়ের মারধরের বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিল। আঞ্জলি তখন কান্নায় ভেঙে পড়ে জাজদের জানায় রোহান আর তার ভাইয়ের অ্যাসল্টগুলো পরপর হওয়ার কারণে সে আসল ডিফারেন্স বা পার্থক্য বুঝতে পারেনি। তবে প্রসিকিউটর হিরলাল ইচ্ছে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কোর্টের কাছ থেকে লুকিয়ে রেখেছিল যাতে তরুণ সেটা নিয়ে ট্রায়ালে কোনো সুবিধা না পায়। কিন্তু তরুণ জোরালো দাবি তোলে যে আঞ্জলির মুখ আর শরীরের আঘাতগুলো রোহানের নয়, বরং তার ভাই প্রমোদই তাকে অমানসিকভাবে দিয়েছিল। কিন্তু ঠিক তখনই দুই পক্ষের লয়ারদের এমন চরম বাকবিতণ্ডা দেখে জাজরা বিরক্ত হয়ে তাদের দুজনকেই খাস কামরায় ডেকে পাঠায়। জাস্টিস মাদুয়াকার তখন হিরালকে ভৎসনা করে বলে যে কোর্টের কাছে এমন ইম্পর্টেন্ট ফ্যাক্ট লুকিয়ে রাখাটা একজন লয়ারের জন্য মারাত্মক অপরাধ। কিংবা বলা যায় যে জাজরা তার এই এভিডেন্স ম্যানিপুলেশনের কারণে প্রসিকিউশনের উপর থেকে অনেকটা আস্থা হারিয়ে ফেলেছিল। তো এই ইনার থায়ের ইনজুরির সমাধান তখনও না হওয়ায় কোর্ট ওই দিনের মতন কেসটাকে পরবর্তী শুনানির জন্য মুলতবি ঘোষণা করে। তরুণ তখন খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই হাই প্রোফাইল কেস জেতার জন্য তাকে আরও বড় কোনো চাল পাততে হবে। আর সেই মাস্টার ট্র্যাপের জন্য সে পরের দিন এমন এক ফেক এভিডেন্স নিয়ে হাজির হয় যা পুরো দেশের মিডিয়াকে চরমভাবে নাড়িয়ে দেয়। সেই অনুসারে পরের দিন তরুণ সুলাজা তার সবচেয়ে বড় তুরুপের তাসটা সামনে নিয়ে আসে। সে কোর্টের বিশাল স্ক্রিনে 4 জুলাইয়ের একটা সিসিটিভি ফুটেজ প্লে করে। ওই ফুটেজে খুব স্পষ্ট দেখা যায় যে আঞ্জলি লিফটে করে রোহানের ফ্ল্যাটে যাচ্ছে এবং তার চুলে তখন তাজা মোগরা ফুল গোজা ছিল। কিন্তু 8 জুলাইয়ের ফুটেজে আঞ্জলির চুলে কোনো ফুল ছিল না। তখন তরুণ জাজদের খুব ঠান্ডা মাথায় লজিক দিয়ে বোঝায় যে রোহানের বিছানায় পাওয়া মোগরা ফুলগুলো আসলে 4 জুলাই শুকিয়ে যাওয়া ফুল ছিল। তার মানে বোঝাই যায় যে একটা মেয়ে তখনই এমনভাবে সাজে যখন সে তার প্রিয় মানুষের কাছে নিজের ইচ্ছা থেকে যায়। আর ঠিক এই কথাতেই বোঝা যায় রোহান ও আঞ্জলির সম্পর্কে কোনো জোর জবরদস্তি ছিল না, বরং তা ছিল একদমই কনসেন্ট ওরিয়েন্টেড। তো এই অকট্য প্রমাণের পর কোর্টরুমের হাওয়া পুরোই বদলে যায়। আর এরপরে রোহান খুরানা নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে তার কনফেশন দিতে শুরু করে। তার কনফেশন অনুসারে মুভির সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা রোহান আর আঞ্জলির আসল সম্পর্কের পিছনের অন্ধকার সত্যটা পরিষ্কারভাবে দেখতে পাই। একদিন রোহান শুটিং সেটে আঞ্জলিকে প্রথম দেখাতেই বেশ অবাক হয়ে গিয়েছিল, কেননা আঞ্জলি তখন লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল। পরে রোহান তাকে এই কাজ কেন করেছে তা নিয়ে কথা বলার সময় আঞ্জলি জানায় যে সে কোনো মুভির নয়, বরং রোহানের ছবি তুলছিল। আসলে আঞ্জলির কাছে রোহানকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। এই কথা শুনে রোহান নিজেও একটা অ্যাট্রাকশন তার উপর ফিল করতে থাকে। এভাবেই একদিন ভোরে যখন পুরো প্রোডাকশনের কেউ উপস্থিত ছিল না, তখন কেবলই আঞ্জলিকে দেখা যায় সেখানে অপেক্ষা করতে। এই দৃশ্য দেখে রোহান বেশ অবাক হয় এবং সে 1 কাপ কফি খেতে চাইলে আঞ্জলিও তার জন্য নিজেই কফি বানিয়ে নিয়ে আসে। এই পরিস্থিতি দেখে রোহান মনে করতে থাকে যে হয়তো আঞ্জলি তার কাছে আসার জন্য এমন করছে, তাই সে ওই মুহূর্তে তাকে সিরিয়াস করতে চায়। কিন্তু তখনই আঞ্জলি জানায় যে সে এমন কিছু চায় না, কারণ রোহান যে একজন ম্যারিড পারসন সেটা সে জানতে পেরেছে। কিন্তু তখন রোহান তাকে জানায় যে সে বিবাহিত হলেও তার ম্যারিটাল লাইফ অনেক বেশি আপসেট, তাই সে সেটা নিয়ে এখন একদমই সিরিয়াস নয়। এই সব কথা শুনে আঞ্জলিও কেমন যেন সফট ফিল করতে থাকে। তার উপর রোহান যখন তাকে অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিজাইনার থেকে মেন কস্টিউমার ডিজাইনারের প্রমোশনের কথা বলে, তখন সেও লোভে পড়ে এমন সম্পর্কে এন্ট্রি নিতে দ্বিধা করে না, যার ফলে সে রোহানের ক্যারিয়ারের পাওয়ার দেখে তার সাথে একটা গোপন অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আসলে তারা দুজনেই নিজেদের পার্সোনাল স্বার্থ উদ্ধার করার জন্য একে অপরের সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তবে এভাবেই চলতে চলতে আঞ্জলি রোহানের প্রতি মারাত্মকভাবে পজেসিভ হয়ে ওঠে
এরপর সে তাকে পুরোপুরি নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। সে একদিন রোহানকে তার স্ত্রীর সাথে ডিভোর্স দেওয়ার জন্য ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে, যা রোহানের মতন অ্যারোগেন্ট মানুষের ইগোতে মারাত্মক আঘাত করে বসে। এখন তুমি যদি সাধারণভাবে চিন্তা করো, তাহলে একজন সেলিব্রিটি ডিরেক্টর কি কখনো তার সামান্য অ্যাসিস্ট্যান্টের কথা নিজের সংসার ভাঙতে চাইবে? রোহান তখন প্রচণ্ড রেগে গিয়ে আঞ্জলিকে তার ফ্ল্যাট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে সাফ জানিয়ে দেয় যে সে শুধু তার সাথে একটা সাময়িক টাইম পাস করতে চাইছিল। এই কথা শুনে আঞ্জলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো রোহানকে সত্যিকার ভাবে ভালোবেসেছিল, যার ফলে চরম রিজেক্টেড হয়ে আঞ্জলির নিজের জিনিসপত্র নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এত সহজে কি এমন সম্পর্ক শেষ হয়ে যায়? এটা আমরা বুঝতে পারি পরের দিন সকালে। সেদিন আঞ্জলি রোহানকে কল দিয়ে মন থেকে সরি জানায়। সে জানায় যে রোহান তার ক্যারিয়ারের জন্য কত বেশি কাজ করেছে, তাকে নতুন সম্মান দিয়েছে, একটা নতুন আইডেন্টিটি দিয়েছে। তাই তো আঞ্জলি এখন রোহানের কাছ থেকে এর চেয়ে বেশি কোনো অধিকার একদমই চায় না। সে চায় কেবল এভাবেই তার সাথে যতদিন সম্ভব ততদিন থেকে যেতে। এখন এমন কথা শুনে লোভী হয়ে রোহানও তাকে ক্ষমা করে দিয়ে সম্পর্ক ঠিক করে নিতে চায়। আর এর ফলে আবারও তারা ফ্ল্যাটে এসে রোমান্টিক সময় পার করার জন্য প্রস্তুতি নেয়। তো এই ফ্ল্যাশব্যাক শেষে তরুণ এবার কোর্টের সামনে প্রমাণ করে যে 8 জুলাই আঞ্জলি লিফট ব্যবহার না করে 10 তলায় সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। সে জাজদের কাছে সরাসরি প্রশ্ন রাখে যে কেন একটা মেয়ে হঠাৎ করে এতগুলো সিঁড়ি ভেঙে ডিরেক্টরের ফ্ল্যাটে দেখা করতে যাবে। আসলে আঞ্জলি খুব ভালো করে জানতো যে লিফটের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই তো সে নিজেকে আড়াল করতে সিঁড়ির উপরে অন্ধকার পথটা বেছে নিয়েছিল। তখন তরুণ খুব স্ট্রং একটা থিওরি দাঁড় করায়। সে বলে এই পুরো ঘটনাটা রেপ নয়, বরং ওই জুনিয়রের নিজের সাজানো একটা ভয়ঙ্কর রিভেঞ্জ প্ল্যান ছিল। আসলে গল্পের উদ্দেশ্যটা সবার সামনে আয়নার মতন পরিষ্কার হতে থাকে, কারণ অপমানিত হয়ে ফিরে আসার পর সে রোহানকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এই জঘন্য নাটকটা সাজিয়েছিল। সে জেনে শুনেই ওদিন ফ্ল্যাটে গিয়ে সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করে, যাতে মেডিকেল রিপোর্টে তার স্পাম পাওয়া যায়। এরপর রোহানকে ফাঁসাতে সে নিজের শরীরকে একটা মারাত্মক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর ফিরে আসার পথে সে সিঁড়ির রেলিংকে ইউজ করে তার ইনার থাইয়ের আঘাতের চিহ্ন হিসাবে। এমন ভয়ঙ্কর থিওরি শোনার পর কোর্ট রুমের সবাই আঞ্জলির আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ শুরু করে দেয়। এরপর তরুণ সুলাচা তার পকেট থেকে একটা পোর্টেবল হার্ড ড্রাইভ বের করে জাজদের টেবিলের সামনে রাখে। সে অত্যন্ত কনফিডেন্ট গলায় দাবি করে যে এই হার্ড ড্রাইভে রোহানের ভ্যানিটি ভ্যানের ভিতরের একটা গোপন সিসিটিভি ফুটেজ লুকিয়ে আছে। তার এই চাঞ্চল্যকর কথা শুনে পুরো কোর্ট রুমে মুহূর্তের মধ্যেই নীরবতা নেমে আসে। প্রসিকিউটর হিলাল সাথে সাথে তীব্র প্রতিবাদ করে ওঠে, কারণ এই নতুন এভিডেন্স সম্পর্কে তাকে আগে থেকে বিন্দুমাত্র জানানো হয়নি। কিন্তু জাজরা আসল সত্যটা জানার জন্য তরুণকে ওই ভিডিও ফুটেজটা সবার সামনে প্লে করার স্পেশাল পারমিশন দেয়। এখন তরুণের এমন ভয়ানক আত্মবিশ্বাস দেখে আঞ্জলির চেহারা পুরোই ফ্যাকাশে হয়ে যায়। তখন সে নিজেকে আর ধরে রাখতে না পেরে চিৎকার করে তরুণকে ওই ফুটেজটা কোর্টের সামনে প্লে করতে নিষেধ করে বসে। তারপর সে কান্না জড়িত কণ্ঠে জাজদের সামনে স্বীকার করে নেয় যে রোহানের ভ্যানিটি ভ্যানে তার পূর্ণ সম্মতিক্রমে ফিজিক্যাল সম্পর্ক করা হয়েছিল। এবার তরুণ তখন খুব শান্তভাবে কোর্টকে অবাক করে দিয়ে জানায় যে তার হাতে থাকা এই হার্ড ড্রাইভটা আসলে পুরোপুরি ফাঁকা। সে শুধুমাত্র আঞ্জলির মুখ থেকে লুকানো সত্যটা বের করার জন্য এই সাইকোলজিক্যাল ফাঁদটা কোর্টের সামনে পেশ করেছে। কিন্তু জাস্টিস মাদোয়াকার তরুণের এমন বেআইনি কাজ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তার ট্রায়াল শেষে তার লাইসেন্স 6 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। তবে নিজের লাইসেন্স হারালেও তরুণ তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য কোর্টের সামনে কেসের সবচেয়ে বড় সত্যটা ঠিকই প্রমাণ করে ছাড়ে। এভাবে একদম শেষ দিনে প্রসিকিউটর হিরাল গান্ধী অত্যন্ত ইমোশনাল ভঙ্গিতে তার ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য সোজা কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। সে জাজদের সামনে ইন্ডিয়ান প্যানাল কোড সেকশন 375 এর কড়া নিয়মগুলোর খুব বিস্তারিতভাবে তুলে ধরে। একজন ক্ষমতাবান পুরুষ যখন তার অধীনস্থ কোনো নারীকে প্রলুব্ধ করে তখন সেটাকে কোনোভাবেই স্বাভাবিক সম্মতি বলা যায় না। সে জাজদের বোঝায় যে আঞ্জলি নিজের আত্মসম্মান আর ফ্যামিলির কথা চিন্তা না করেই এই পজিশনে দাঁড়িয়ে সমাজের মুখোশধারী মানুষদের বিরুদ্ধে লড়াই করছে।
তাই তো হিরাল কোর্টের কাছে খুব জোরালো কণ্ঠে দাবি করে যেন রোহান খুরানাকে যাবজ্জীবন দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই তরুণ সুলাজা তার সিট থেকে উঠে পুরো কোর্টরুমের হাওয়া আবারও নিজের দিকে ঘুরিয়ে নেয়। সে সরাসরি মিডিয়া ট্রায়াল আর ফেক ফেমিনিজম নিয়ে চরম সত্য কিছু কথা জাজদের সামনে ছুঁড়ে মারে। তার মতে রোহান অলরেডি মিডিয়ার প্রাইম টাইমে 300 ঘন্টা আর টুইটারে 1.5 মিলিয়ন পোস্টে দোষী সাব্যস্ত হয়ে আছে। তরুণ অত্যন্ত লজিক্যাল ভঙ্গিতে মনে করিয়ে দেয় যে মাত্র 22 মিনিটে জোরপূর্বক রেপ হওয়াটা কোনো প্র্যাকটিক্যাল নয়। এছাড়াও আঞ্জলি লিফটের বদলে ইচ্ছাকৃত সিঁড়ি ব্যবহার করে এই জিনিসটাকে আরও বেশি অ্যাক্টিভ করে দিয়েছে। আসলে পুরো কেসের ঘটনাটা কোনো রেপেরই ঘটনা না, বরং এটা আঞ্জলি ডাঙ্গালে সাজানো একটা ভয়ানক রিভেঞ্জ প্ল্যান। কেননা এমন মিথ্যা মামলার কারণে সমাজের আসল রেপ ভিকটিমরা ন্যায় বিচার থেকে মারাত্মকভাবে বঞ্চিত হয়ে যায়। তো যাই হোক, দুই পক্ষের এমন ভয়ঙ্কর যুক্তিতর্ক শোনার পর জাজরা ফাইনাল রায় দেওয়ার জন্য একটা শর্ট ব্রেক নেয়। এরপর বিশাল এজলাসে ফিরে এসে জাস্টিস ভাস্কার অত্যন্ত গম্ভীর গলায় তাদের চূড়ান্ত জাজমেন্ট পড়া শুরু করেন। বিচারকদের মতে কোর্টরুমে দাঁড়িয়ে থাকা দুই পক্ষের লজিকই একদম পারফেক্ট ছিল, কিন্তু তাদেরকে নিরেট আইনের বই মেনে এই রায় দিতে হবে। আর আইনে খুব স্পষ্টভাবে বলা আছে যে আসামির ফিজিক্যাল সম্পর্ক যদি মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় আর মেয়েটি যদি এই সম্পর্কে অসম্মতির কথা জানায়, তবে আসামিকে তার নির্দোষ হওয়ার শক্ত প্রমাণ দিতে হবে। ফলে তরুণের হাতে কোনো সলিড এভিডেন্স না থাকায় কোর্ট রোহান খুরানাকে আবারও 10 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে বসে। এমন একটা অপ্রত্যাশিত রায় শোনার পর তরুণের চেহারায় চরম হতাশা আর অন্ধকার নেমে আসে। এদিকে কোর্টের বাইরে মিডিয়া আর সাধারণ পাবলিক রোহানের সাজা হওয়ায় আনন্দে ফেটে পড়ে। তরুণ তখন রোহানকে সান্ত্বনা দিয়ে জানায় যে সে এই অবিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবশ্যই আপিল করবে। কিন্তু রোহানের স্ত্রী কায়নাজ আর কোনোভাবে তার প্রতারক স্বামীর পাশে দাঁড়াতে রাজি হয় না। ওই নারী খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে রোহান হয়তো রেপিস্ট নয়, তবে সে একজন চরম বেঈমান মানুষ যে কিনা বছরের পর বছর তাকে ধোঁকা দিয়েছে। মেয়েটি তাকে চিরতরে বিদায় জানিয়ে চোখের জল মুছতে মুছতে কোর্টরুম থেকে বেরিয়ে আসে। এভাবেই একটা মিথ্যা মামলা আর নিজের কুকর্মের কারণে রোহান তার সুন্দর ক্যারিয়ার এবং সংসার চিরতরে হারিয়ে ফেলে। তবে মুভির আসল টুইস্টটা কিন্তু তখনও কোর্টরুমের বাইরের একদম আড়ালে ছিল। কেননা একদিন আঞ্জলি হিল্লার কাছে গিয়ে এমন একটা কথা স্বীকার করে যা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আঞ্জলি সরাসরি বলে যে তরুণ সুলাজা কোর্টে যা যা প্রমাণ করেছিল তার প্রত্যেকটা কথাই একদম সত্যি। আসলে রোহান তার সাথে কোনো রেপ করেনি, তবে ক্যারিয়ারের লোভ দেখিয়ে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার কারণে সেই ভয়ানক প্রতিশোধ নিয়েছিল। আঞ্জলি নিজের অপমান আর ক্ষোভ মেটানোর জন্যই মূলত দেশের আইনকে একটা মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই ভয়ানক সত্যটা জানার পর হিরাল স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে সে নিজ হাতে একজন নিরপরাধ লোককে জেলে পাঠিয়েছে। এবার হিরাল নিজের ভিতরে মারাত্মক একটা গিল্টি ফিলিং নিয়ে তরুণ সুলাজার বাড়িতে আসে। তরুণের লাইসেন্স 6 মাসের জন্য সাসপেন্ড হলেও সে তার পুরাতন স্টুডেন্টকে দেখে কংগ্রাচুলেশন জানায়। কিন্তু হিরাল তখন অত্যন্ত আপসেট হয়ে তার নিজের হতাশার কথা খুলে বলে এবং সে জানায় যে সে আসলে এই কেসে কাউকে ন্যায় বিচার দেয়নি। তরুণ তখন তার সেই আইকনিক হাসিটা দিয়ে বলে যে তারা কেউই ন্যায় বিচারের ব্যবসা করে না, কেননা তারা শুধুমাত্র ব্যবসা করে আইনের। আর এই ভয়ঙ্কর সুন্দর ডায়লগটার মাধ্যমে কোর্টরুমের এই মাস্টার থ্রিলার মুভিটার এখানেই সমাপ্তি ঘটে।